যে একটি মহল ষড়যন্ত্র করছে এবং সবাইকে তিনি সজাগ থাকতে বলেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে যে আমরা সংবর্ধনা অনুষ্ঠান তিনি করেছেন ঠাকুরগাঁয়ে, সেখানে তিনি তো বলেছেন যে সব রাজনৈতিক দলকে হচ্ছে যাতে রাজনীতি করার সুযোগ দেওয়া হয়। একই সাথে তিনি বলেছেন যে একটি মহল ষড়যন্ত্র করছে এবং সবাইকে তিনি সজাগ থাকতে বলেছেন। কামরুজ্জামান রতন একটু বলবেন, সেটি হচ্ছে যে একটি মহল ষড়যন্ত্র করছে বলতে আপনারা কোন মহলকে বুঝাচ্ছেন? মির্জা ফখরুল তো আজকে বললো উনি আসুক, ওনার কাছে জিজ্ঞেস করি তাকে সত্যিকার ভাবে পরবর্তীতে যে কোনো শোতে আমি এই মানে অ্যাকচুয়ালি তো রাজনীতিতে রেটরিক তো অনেক কিছু আমাদের বলতে হয় বা বলে সবাই। এখন এই যে সালাউদ্দিন আইয়ুবী ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন। জি, আমার ভাই তো সঠিকভাবে বলেছেন যে আজকে যদি বিরোধী দলে আমরা থাকতাম এবং ওনারা যদি আজকে সরকারে থাকতো, তো ওনারা যে এই প্রবলেমটা বারবারই আমরা বলছি আসলে তো প্রবলেম, কিন্তু ফর দিস প্রবলেম মানে হিডেন কোনো আপনার কোনো সমস্যার সমাধানের কল্পে সালাউদ্দিন আইয়ুবীর কাছে কোনো কি আছে কিছু সলভ করার? আমার জানা নেই। যেটা মহাসচিব স্যার বলেছেন, অ্যাকচুয়ালি বাংলাদেশ রাষ্ট্রটা শুধুমাত্র আমাদের জনগণ আমাদের নিয়েই কিন্তু এই রাষ্ট্রটা চলে না। পার্শ্ববর্তী দেশ, আধিপত্যবাদের অনেক ফ্যাক্টরসগুলো কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে কাজ করছে। ওই কল্পে আমার মনে হচ্ছে, এটা আমি গেজ করে বলছি, মহাসচিব মহোদয় এটা বলেছেন। তো নিশ্চয়ই মহাসচিব মহোদয় আজকে ওখানে ঠাকুরগাঁয়ে বলেছেন, পরবর্তীতে এইটার যদি কোনো মাঝে যা থেকে থাকে এইটা জাতি নিশ্চয়ই জানবেন, উনিও তার বক্তব্যে সেই জিনিসটা ক্লিয়ার করবেন। সেটি হয়তো আমরা জানতে পারবো, কিন্তু এই কথাটি শুধু যে মহাসচিব বলেছেন এমন না, আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বারবার বলেছেন। এর আগেও কয়েকটি তার যখন ফ্যামিলি কার্ডের অনুষ্ঠান ছিল সেখানে তিনি বলেছেন যে সামনের দিনগুলো খুব কঠিন হতে যাচ্ছে, সে ধরনের একটি কথাও উনি বলেছেন। এবং ষড়যন্ত্র এবং অনেকেই এখন যারা বিরোধিতা করছে অনেকেই আসলে পতিত যারা তাদের সাথে আঁতাত করে নানা ধরনের কিছু করার চেষ্টা করছে, ষড়যন্ত্রে করার চেষ্টা করছে, এরকম বক্তব্য আমরা দেখেছি এসেছে। সালাউদ্দিন আইয়ুবী, আমি আমার জায়গা থেকে আমি যতটুকু বলবো, যতটুকু আমার জ্ঞানে বা আমার যতটুকু বলা উচিত আমি সেটুকু বলছি। প্রধানমন্ত্রী এবং মহাসচিব পার্টির এবং দেশের সর্বোচ্চ ওনাদের ইনফরমেশন ওনাদের কাছে থাকে, কিন্তু আমরা যতটুকু জানি ফেসিস্ট যারা পলায়নপর হয়ে দেশ ত্যাগ করেছে, আপনি কি মনে করেন বা আমরা কি মনে করি কখনো তাদের চিন্তা চেতনা পরবর্তীতে বিএনপিকে গায়েল করার জন্য তারা বসে থাকবে বা এখনো বসে আছে? এবং পরবর্তীতে আজকে যারাই এই আওয়ামী ফ্যাসিস্টের সাথে এক হয়ে এই সরকারকে মানে কুপোত করতে চাবে তাদেরকে বোঝাচ্ছে। সুতরাং আমার মনে হয় আমরা সবই জানি, কিন্তু সৌজন্যতার স্বার্থে এবং রাজনীতিটাকে এখনই এতটুকু জায়গা আমরা নিয়ে যেতে চাচ্ছি না, যেটার জন্য জনগণ রাজপথে নেমে একটা ভোগান্তির শিকার হয়। না, সেটা আসবে কি আসবে না সে তো পরের ব্যাপার। আমরা যদি এক থাকি নিশ্চয়ই সেটা পারবে না, কারণ তাদের যখন আমরা বিচারের আওতায় আনবো এবং তারা যা করে গেছে দেশকে, আজকে দেখেন দেশের অর্থনৈতিক অবস্থা, 3 মাসে এসে বিএনপিকে এই যে বিদ্যুৎ খাতের যে অবস্থাটা, বিএনপি কি এই 3 মাসের মধ্যে বিএনপির সৃষ্ট, যেটা আওয়ামী লীগের সৃষ্ট 17 বৎসরের রেখে যাওয়া যে গার্বেজ, এটাকে সরাবার জন্য বিএনপি নয়, যেই ক্ষমতা নিবে এই অবস্থার মধ্যে বিএনপি কিন্তু আমি সাধুবাদ এই কারণে দিবে যে এত বড় ডিজাস্টারের মধ্যে বিএনপি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে এবং সেটা দক্ষতা। আমি বারবার একটা কথা বলছি, সিনসিয়ার এবং এফিশিয়েন্টলি যদি বিএনপি এটা যদি চেষ্টা করে এবং সবাই যদি গঠনমূলক সমালোচনা করে, আমার মনে হয় যে বিএনপি ফেল হওয়ার কোনো সুযোগ নেই। তারেক রহমানের যে ডিজায়ার বাংলাদেশকে আলোকিত বাংলাদেশ করবে, আমার মনে হয় উনি ইনশাল্লাহ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদেরকে সবাইকে নিয়ে যেতে পারবে। এই জাতিকেই উনি একটা দিকদর্শনমূলক একটা জাতি হিসাবে আমাদেরকে বিশ্ব পরিমণ্ডলে পরিচয় দিতে পারবে। সালাউদ্দিন আইয়ুবী, আপনার যদি এই বিষয়ে কোনো বক্তব্য থেকে থাকে। জি, রতন ভাই বারবারই আসলে বলছিলেন যে বিরোধী দল থেকে কি আমরা সাজেশন দিতে পারি তাদেরকে এই সংকট সমাধানের জন্য। আমি কিন্তু যতগুলো কথা বলেছি প্রত্যেকটাই ছিল সাজেশনমূলক। যদি একটু কোট আকারে বলি, সংক্ষেপে বলি, এক বাক্যে হলো দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে। বিদ্যুৎ খাতে ভয়াবহ দুর্নীতি হয়েছে বলে এই সরকারই তাদের সাথে পত্র উল্লেখ করেছে, কিন্তু আমি হতাশাব্যঞ্জকভাবে বলতে চাচ্ছি সরকার এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দুর্নীতি এই খাতে রোধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, এক নাম্বার। দ্বিতীয় হলো এই বিদ্যুৎ ব্যবস্থার সংকট সমাধানে সবাইকে অংশগ্রহণের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া সরকার যায়নি। বিরোধী দলের সাথে অথবা সংসদে কোথাও কিন্তু সরকার আলোচনা করেনি, অর্থাৎ সরকার এটাকে সমস্যা হিসেবে ধরে নিয়েছে কিনা এটা আমার প্রশ্ন।
কোনোভাবেই সরকার সমস্যা হিসেবে বড় ধরনের সমস্যা হিসেবে নেয়নি বলে মনে করছেন। আমি ওনার ভাইয়ের একটা কথা বলতে চাচ্ছি, উনি বলছেন যে সব চেঞ্জ হয় কিন্তু আসলে সবই আগের মতো থেকে যায়। এইটাই আমি এখন দেখছি যে এই প্রক্রিয়াটা গত সরকার করেছে, ফেসিস্টরা করেছে, ঠিক একই প্রক্রিয়াটা মেনটেন করে এই জায়গাটা এখন পর্যন্ত রান করছে। এইটা বলবো আমি বেসিক ত্রুটি এই বর্তমান বাংলাদেশের মৌলিক সমস্যা। রতন ভাই মানে কথা বলার চেষ্টা করছিলেন যে এই জায়গাটা আমরা চাচ্ছিলাম, আমরা তো এই জায়গা চাচ্ছি শুধু এই খাতে নয়, পুরো বাংলাদেশের সকল খাতের একটা বড় সংস্কার আমরা চাচ্ছিলাম। কিন্তু দেখেন সংস্কারটা আগে হলো না, এটা কিন্তু আমাদের জন্য বড়ই হতাশার। সংস্কার না হওয়াতে অতীতের যে এই প্রক্রিয়াগুলো সেগুলো থেকে গেছে, অতীতের যে ত্রুটিগুলো সেগুলো বারবার ঘটছে। সেই ত্রুটি দূর করার জন্য আগে সংস্কারটা হওয়া দরকার ছিল। আগে সংস্কারটা হয়নি, আমাদের এই কষ্ট যুগ যুগ ধরে ভুগতে হবে, ভোগাবে আমাদেরকে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ কিন্তু আমাদের নাই। আমি বলবো এখন পর্যন্ত এখনও যদি দুর্নীতির লাগাম টেনে ধরা যায়, এটাকে যে ত্রুটিগুলো তখন ছিল টেন্ডারে, ত্রুটিগুলো ছিল প্রকিউরমেন্টে, ত্রুটিগুলো ছিল প্রিপেড মিটার বাণিজ্যে, এই ত্রুটিগুলো ধরে ধরে বাছাই করে করে সমাধান করার জন্য উদ্যোগগুলো গ্রহণ করা হয়। তাহলে অনেক জায়গা থেকে সংস্কারের কথা আপনি বললেন, সরকার কি সংস্কার করার ক্ষেত্রে আসলে এখন অনাগ্রহ? এটা আগ্রহ অনাগ্রহের বিষয় না, এটা কার্যকর করার বিষয়। দেখুন সরকারের আগ্রহ আছে কিনা, সরকার এটাতে কতটুকু পার্টিসিপেট করতে চায়, সরকারের চিন্তাটা কি, এইটা গত 18 মাস ধরে সরকারের কর্তা ব্যক্তিদের কাছ থেকে ধরে ধরে লিখিত আকারে নেওয়া হয়েছে। এখন আর নতুন করে এটা নিয়ে গবেষণা করে এটা নিয়ে পর্যালোচনা করার কোনো সুযোগ নেই। এখন হলো টাইম, ইট শুড বি এক্সিকিউটেড। এখন এটাকে ধরে ধরে একটা একটা করে এক্সিকিউট করার কথা ছিল, কিন্তু সরকার এটাকে আবার টেনে আবার আগের জায়গায় নিয়ে গেছে। বসেন, আসেন, চা খাই, ওই যে আমাদের সংস্কার কমিশন করা হয়েছে, আসেন চা খাই, আসেন গোল টেবিল বৈঠক হবে, আসেন পর্যালোচনা করি, এই লাইনটা তো ইতিমধ্যে শেষ। পরীক্ষা শেষ, এখন রেজাল্ট হবে, ফলাফল প্রকাশ হবে, কিন্তু আমরা ফলাফল দেখার জায়গা থেকে আবার আগের লাইনে এখন সার্কুলার হলো, এখন আবার নতুন করে ফর্ম পূরণ হবে, এই জায়গাটাতে নিয়ে গেছে। এই সংস্কারগুলো না হওয়াতে এই প্রশ্নগুলো কিন্তু যুগ যুগ ধরে থেকেই গেছে। দেখেন একটা কথা আছে যে জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। আমরা যদি সত্যিকার অর্থে এই দুর্নীতিবাজদের এখন ধরতে না পারি, তাহলে কোনোভাবেই দুর্নীতির সঠিক তথ্যগুলো আগামী 2 বছর পরে, 5 বছর পরে এখন যতটুকু পাবেন, যেভাবে পাবেন ঠিক সেভাবে পাবেন না। কারণ দুর্নীতিবাজরা বসে থাকে না, তার এই টাকা দিয়ে, তার এই প্রক্রিয়া দিয়ে সে তার এখান থেকে ফাঁকফুকরগুলো বের করবে, আপনাকে সেই ফাঁকে ফেলে তার কার্য সে আসলে উদ্ধার করবে। আপনি তখন আর তাকে ধরবেন দূরের কথা, আপনি ধরাশায়ী হয়ে যাবেন। আমি মনে করি বিএনপিকে একটার পর একটা, আমি বলবো দেখেন গত 3 মাসে মানে সরকারের যতটুকু সফলতা হয়েছে এই এলপিজির দাম বৃদ্ধিতে, তেলের দাম বৃদ্ধিতে এবং সর্বশেষ বিদ্যুতের দাম বৃদ্ধিতে 100 দিনের রেজাল্টের চেয়ে আমি বলবো কয়েকশো গুণ বেশি ক্ষতি হয়েছে সরকারের। এই সরকার যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে, নিশ্চয়ই তার সিদ্ধান্ত গ্রহণকারী বডি রয়েছে, চিন্তা ব্যক্তিগণ রয়েছে, যাদের কাছ থেকে এই চিন্তাটা নিচ্ছে, তারা সরকারকে সঠিক সিদ্ধান্ত, সঠিক পরামর্শ দিচ্ছে বলে আমি মনে করছি না। যদি দিত তাহলে এক উপর্যুপরি দেশের জনগণের উপর এই বুঝেগুলো তারা চাপিয়ে দেওয়ার পরামর্শগুলো তারা দিত না। বরং যারা এই দেশকে আজকে এই জায়গায় নিয়ে গেছে, সেই জায়গায় সেই ব্যক্তিদেরকে ধরে সেই কাজগুলো উদ্ধার করার জন্য সরকারকে পরামর্শ দিতে হবে, সেই জায়গায় সফল হওয়ার কথা ছিল। আগের ব্যক্তিদের দিয়ে কাজগুলো উদ্ধার করার চেষ্টা করছেন, যেটি আমাদের একজন অতিথি বললেন সালাউদ্দিন আইয়ুবী, আপনারা আগের প্রক্রিয়ার মধ্যেই এখনো আছেন এবং যেখানে যে ব্যক্তি আগের সরকারের নিয়োগপ্রাপ্ত ছিল তারাই এখনো সেখানে অবস্থান করছে বলে দুর্নীতিবাজরা এখনো রয়ে গেছে এবং আপনারা তাদের বিরুদ্ধে কোনো অবস্থানে যাচ্ছেন না। আসলে আমি সালাউদ্দিন আইয়ুবী ভাইকে একটা স্পষ্ট একটা আমি কথা বলি যে আগের কোনো ফর্মুলায়, আগের কোনো মানসিকতায় কেউই কখনো দেশ চালাতে পারবে না। কিছুদিন আমি যদি মনে করি বিএনপি আপনাদের কোনো দাবি মানবে না, এটা নয়, এটা অনুমান নির্ভর কথা বলছেন। আমি আপনাকে ইনশিওর করছি যে বিএনপি বাস্তবতা নিয়ে, বিশেষ করে তারেক রহমান এই দেশ চালাতে গিয়ে যে একটা হিমশিম খাচ্ছেন, উনি এটা অকপটে স্বীকার করেছেন এবং পরবর্তীতে যেই জায়গায় যতগুলো সমস্যা এবং সমস্যার সমাধান কল্পে যতগুলো এক্সপার্টিস দরকার তাদের পরামর্শ বলেন, এবং সেটা যে কোনো পর্যায়ের বিরোধী দল হোক বা অন্য যে কোনো পর্যায়ের মানুষের বা ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে, আমি তো সব কিছু তো প্রকাশিত করা যাবে না। আমাদের দলের কৌশল সমাধান কল্পে আমাদের যা করণীয় এবং যেটা বর্জনীয় সেইগুলোর আলোকে কিন্তু আমরা অ্যাড্রেস করে করে আমরা এগোচ্ছি।
আমরা মনে করি আপনি তো আল্লাহ মানে বিশ্বাসী একজন মানুষ, কোনো কিছুতে একটু সবর করতে হয়। আমরা তো শুকরিয়া আদায় করি, হাসিনা চলে গিয়েছে, এরপরে আপনি দায়িত্ব পান নাই, আমরা জাতি গঠনে আমরা দায়িত্ব পেয়েছি। জাতির এই যে জাতিকে রান করাতে হলে আমাদের দেশটা যেনতেনভাবে মানে যাবে না। এই 12 কোটি মানে 20 কোটি মানুষের সমস্যার সংকুলন বাংলাদেশকে কয়দিন আপনি বোকা বানিয়ে রাখবেন? এই জিনিসগুলো কিন্তু আমরা অনুধাবন করছি। তারেক রহমান এই মানে ফাঁকা আওয়াজ দিয়ে আর বাংলাদেশের মানুষকে ঘুম পাড়িয়ে মাসে গল্প দিয়ে নিশ্চয়ই কিন্তু উনি দেশটা চালাবেন না। এটা আপনিও বুঝেন, আমরাও বুঝি। আমার মনে হয় দীর্ঘদিন সংগ্রামের কাফেলায় ছিলাম, এখনো মনে করি দেশ গঠনে আপনারা গঠনমূলক আপনারা অবশ্যই সমালোচনা করবেন, এবং আমাদের পথরেখার মধ্যে যদি কোথাও যদি আপনাদের আমার অনিয়ম থাকে, অব্যবস্থাপনা থাকে, এবং মানে অদক্ষ কোনো লোকের হাতে যদি কোনো ডিপার্টমেন্ট পড়ে, সেখানে আপনারা ভয়েস রেজ করেন। উই ডু অ্যাপ্রিসিয়েট আপনারা যদি দেশটাকে সুন্দরভাবে চালাতে গিয়ে এই শহীদদের মর্যাদার জন্য আপনারা একটা জায়গায় থেকে আপনারা যদি আমাদেরকে সাজেস্ট করেন, আমি মনে করি তারেক রহমান আপনাদেরকে এভাবেই কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে সহযোদ্ধা হিসেবে কিন্তু এই কাফেলার তাদেরকে সংযুক্ত করবেন, আপনাদেরকে সংযুক্ত করবেন। আমরা আসলে আশা রাখতে চাই যে সরকার যে এই কথাগুলো দিয়েছে শুধু বিরোধী দল না, জনগণের কাছেও সেগুলো আসলে তারা বাস্তবায়ন করবে।